রাইটিং মডিউলটা আগে বোঝার চেষ্টা করব। রাইটিং মডিউলটা কি আমরা যদি না জানি তাহলে একটু ব্রিফলি বলে ফেলি। রাইটিং মডিউলে আমরা দুইটা টাস্ক পাবো, টাস্ক 1 এবং টাস্ক 2। টাস্ক 1-এ কি থাকে? ভিজুয়াল ডাটা থাকে, ঠিক আছে। ভিজুয়াল ডাটা কি এটা আমরা একটু বলি। ভিজুয়াল ডাটাটা হতে পারে যে কোনো ডায়াগ্রাম দিতে পারে, গ্রাফ দিতে পারে, ভিজুয়ালি আপনি দেখতে পারবেন। সো ফর এক্সাম্পল গ্রাফ হতে পারে এরকমভাবে, আপনাকে লাইন চার্ট দিতে পারে বা বার চার্ট দিতে পারে, কিছু কিছু চার্টস থাকবে, ঠিক আছে। এখানে এগুলাকে আমরা কি বলবো? এগুলাকে বলবো চার্টস, ঠিক আছে। চার্টস বা গ্রাফস বলতে পারে। এবং ডায়াগ্রাম কিসে বলবো? ডায়াগ্রাম যখন কোনো একটা প্রসেস আপনাকে দেখাবে। ফর এক্সাম্পল আমরা ডায়াগ্রাম অনেকগুলো দেখি কিন্তু বুঝতে পারি না কিভাবে ডায়াগ্রামটা আমরা বুঝবো। সো আমরা যদি এক্সাম্পল দিয়ে দেখি, ধরেন একটা ম্যাঙ্গো প্রোডাকশনের ডায়াগ্রাম দিই। সো একটা ম্যাঙ্গো, এখানে ম্যাঙ্গোটা আছে, ঠিক আছে। ম্যাঙ্গো দিয়ে এখানে ম্যাঙ্গো প্রসেস হচ্ছে, প্রসেস 1, এরপর চলে গেল প্রসেস 2, প্রসেস 3, এভাবে চলতে চলতে এন্ড, ঠিক আছে, এন্ড প্রসেস। সো এটাকে আমরা কি বলবো? এটাকে ডায়াগ্রাম বলবো। একটাকে আমরা বললাম চার্টস, একটাকে বললাম ডায়াগ্রাম। এতটুকু বুঝতে পেরেছি আশা করি। সো আমরা যদি এতটুকু বুঝতে পারি তখন কিন্তু ভিজুয়াল ডাটাটা রাইটিং টাস্ক 1-এ বুঝে গেলাম, ঠিক আছে। এরপর চলে যাই রাইটিং টাস্ক 2-এ। এগুলো একটু মুছে ফেলি, তাহলে রাইটিং টাস্ক 2টা একটু বোঝাতে ইজিয়ার হবে। আচ্ছা, রাইটিং টাস্ক 2-এ কি থাকে? রাইটিং টাস্ক 2 একটা এসে দিবে আপনাকে। এসে মিনস একটা আপনাকে লাইন দিবে, একটা প্যাসেজ দিবে, বলবে যে এই এসে থেকে আপনার এখন লিখতে হবে এসের মতো একটা করে প্যারাগ্রাফ লিখতে হবে। এবং এসের আমাদের বুঝতে হবে প্রশ্নটাতে কি চেয়েছে। এসের টাইপ অনেক থাকতে পারে, যেমন air pollution is harmful for many cities. What are the reasons and how we can solve this problem? সো এটা আপনার মেইন কোয়েশ্চেন টাস্ক 2-তে এসে রাইটিং। এখানে আপনাকে টপিকটা দিয়েছে এয়ার পলিউশন ইজ হার্মফুল ফর মেনি সিটিজ, হোয়াট আর দ্য রিজনস অ্যান্ড হাউ উই ক্যান সলভ দেম। সো টপিকটা বুঝতে হবে, টপিকটা কি? এয়ার পলিউশন। আপনার এসেটা লিখতে হবে এয়ার পলিউশন নিয়ে এবং আপনাকে এসে টাইপটা বুঝতে হবে। এখানে বিভিন্ন ধরনের এসে টাইপ থাকে। এখানে যদি আমি প্রশ্নটা দেখি, প্রশ্নটা সেকেন্ড লাইনে আছে, হোয়াট আর দ্য রিজনস অ্যান্ড হাউ উই ক্যান সলভ দিস প্রবলেম। সো এটা প্রবলেম সলিউশন টাইপ এসে। এতটুকু বুঝতে পারলেই কিন্তু ফার্স্ট ধাপ আমরা এগিয়ে গেলাম যে আমি রাইটিং টাস্ক 2-এ এসে টাইপটা বুঝতে পেরেছি। ওকে, সো এরপর আমি দেখি ফার্দার, এখন চলে যাচ্ছি কেন এই প্ল্যানটা আমরা করব। আমরা বুঝতে পেরেছি রাইটিং টাস্ক 1 কি, রাইটিং টাস্ক 2 কি। এখন চলে যাই কেন এই প্ল্যানটা করব। আমাদের আজকের প্ল্যানটা হচ্ছে কি আমরা কিভাবে রাইটিং ব্যান্ড স্কোর 7+ পেতে পারি। 7+ পাওয়ার জন্য আমাদের জাজমেন্টাল ক্রাইটেরিয়াগুলো কিছু বুঝতে হবে, যে 7+ স্কোরটা আমাদের দিবে সেটার উপর কি ভিত্তিতে দিবে। সো কিছু কিছু জাজমেন্টাল ক্রাইটেরিয়া থাকে, সেগুলো এখানে আছে। টাস্ক রেসপন্স কিংবা টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক রেসপন্স, সো আমার বুঝতে হবে যে আমি প্রশ্নটা বুঝেছি। আপনাদেরকে প্রথমেই দেখিয়েছিলাম যে ভিজুয়াল ডাটাটা কীরকম হতে পারে এবং টাস্ক 2-এ এসেটা কী প্রশ্ন আসতে পারে। সো আমি কিন্তু টাস্ক রেসপন্সে যদি প্রশ্নটা বুঝি আমি কিন্তু 50% এগিয়ে যেতে পেরেছি, ঠিক আছে। সো টাস্ক রেসপন্সটা হচ্ছে গিয়ে আমি প্রশ্নটা বুঝেছি, আনসারটা করতে পারছি যে আচ্ছা আমাকে প্রশ্নটা করেছে। ফর এক্সাম্পল রাইটিং টাস্ক 1-এ ভিজুয়াল ডাটাটা, প্রথম ডাটাটা ছিল গ্রাফ, ছিল গ্রাফটা বুঝতে পেরেছি। দ্বিতীয় ডাটাটা ছিল আমাকে ডায়াগ্রাম দিয়েছে। এতটুকু যদি বুঝতে পারি আমি কিন্তু রেসপন্স করতে পারবো যে দিস ইজ আ বার চার্ট বা দিস ইজ আ ডায়াগ্রাম, প্রসেস ডায়াগ্রাম। সো আমি এভাবে কিন্তু রেসপন্স করব।
এখানে আমার ফার্স্ট ক্রাইটেরিয়াটা চলে গেল টাস্ক রেসপন্স কিংবা টাস্ক অ্যাচিভমেন্ট। টাস্ক 2তে এসে রাইটিংয়েও কিন্তু সিমিলার। আমি যখন ইন্ট্রোডাকশন দিব তখন কিন্তু আমার বুঝতে হবে যে আমার প্রশ্নে কী চেয়েছে। এয়ার পলিউশনের প্রশ্নটা কী ছিল? প্রবলেম সলিউশন প্রশ্ন ছিল। সো আমি প্রশ্নটা বুঝতে পেরেছি, এরপর আমি এখন ফার্দার কিন্তু লিখতে পারবো যে ইন্ট্রোডাকশনের টাইপটা ছিল যে আমাকে প্রশ্নে চেয়েছে এয়ার পলিউশনের রিজনসটা কী এবং কীভাবে আমি সলভ করতে পারবো। এতটুকু বুঝতে পারলে আমার টাস্ক রেসপন্স কিন্তু ডান, যে আমি বুঝতে পেরেছি কি আনসার করব। এরপর চলে যাই কোহেরেন্সে। কোহেরেন্সটা অনেকে একটু ডিফিকাল্ট মনে করে যে কোহেরেন্স মানেটা কি। কোহেরেন্সে একটু কনফিউশন হবেন না। কোহেরেন্স কিন্তু আপনাকে ডাইরেক্টলি বলবে যে আপনি যে লাইন লিখেছেন, ফর এক্সাম্পল যে কোনো একটা লাইন লিখলেন, একটা আমি লাইন লিখলাম, এয়ার পলিউশন is harmful for our health. এটা একটা লাইন লিখলাম, এটা ফার্স্ট লাইন, এবং সেকেন্ড লাইন লিখলাম রাইস ইজ our staple food. ঠিক আছে, আমি দুইটা লাইন লিখলাম, দুইটা স্টেটমেন্ট লিখলাম। ঠিক আছে, এখানে দুইটা স্টেটমেন্টের প্রথমে আমার দেখতে হবে প্রশ্ন কী ছিল। টাস্ক 2তে ফর এক্সাম্পল আমরা প্রশ্ন দিয়েছিলাম এয়ার পলিউশন ইজ হার্মফুল ফর মেনি সিটিজ। আমি যখন এই এসের মধ্যে রেসপন্স করতে যাব তখন এই দুইটা লাইনের মধ্যে কোন লাইনটা সঠিক হবে এটা বলতে পারবেন? প্রথম লাইনটা এয়ার পলিউশন ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ এবং দ্বিতীয় লাইনটা রাইস ইজ আওয়ার স্টেপল ফুড। প্রথম লাইনে বলছে যে এয়ার পলিউশন আমাদের জন্য ক্ষতিকর, আমাদের হেলথের জন্য, এবং দ্বিতীয় লাইনটা বলছে রাইস ইজ আওয়ার স্টেপল ফুড, যে আমরা ভাত খাই, এটা আমাদের মেইন স্টেপল ফুড, এটা বলছে। সো আমি টাস্ক 2তে আমার কোয়েশ্চেন ছিল এয়ার পলিউশন নিয়ে, আমি কেন রাইস নিয়ে বলতে যাব? সো এই লাইনটা যদি আমি লিখি তাহলে কিন্তু ইনকারেক্ট হবে, এই লাইনটা হবে না। কোন লাইনটা হবে? ফার্স্টটা, এয়ার পলিউশন ইজ হার্মফুল ফর আওয়ার হেলথ, এই লাইনটা হবে। সো এসেতে যখন আমি ফার্স্ট লাইনটা লিখব তাহলে কিন্তু আমার কোহেরেন্স থাকবে। একটা লাইন আরেকটা লাইনে লিখলাম, এটার কি মিনিং হচ্ছে? আমি একটা নতুন লাইন ইন্ট্রোডিউস করলাম, এটার কি মিনিং ফুলফিল হচ্ছে নাকি, এটা কিন্তু দেখতে হবে যে আমার রেলেভেন্স আছে এবং একটা অপরের লাইনের পরে কোনো মিনিংফুল লাইন হচ্ছে নাকি। যদি মিনিংফুল না হয়, রেলেভেন্স না থাকে, তাহলে কিন্তু সেই লাইন লিখে কিন্তু আমার সময় নষ্ট হবে এবং আমার মার্কিং ক্রাইটেরিয়া কিন্তু কমে যাবে। সো আমি কিন্তু ভুল লাইনটা লিখলে আমার মার্কস কোহেরেন্সে গিয়ে কিন্তু কমে যাবে, এবং কারেক্ট লাইনটা লিখলে কিন্তু বলা যাবে যে হ্যাঁ কোহেরেন্স আছে এখানে। সো আমি কিন্তু কোহেরেন্সে মার্কস পাবো কীভাবে? যদি 1 নাম্বারটা আমি লিখি। মার্কসটা কমে যাবে কখন? যখন আমি 2 নাম্বারটা লিখি। সো আমার কিন্তু রেলেভেন্স থাকতে হবে, যে কারণে কোহেরেন্সে কিন্তু মার্কস আছে আলাদা জাজমেন্ট ক্রাইটেরিয়া। ওকে, এতটুকু বোঝা গেল? আশা করি এতটুকু বুঝতে পেরেছেন কোহেরেন্সটা কি বোঝাতে চেয়েছি। কোহেরেন্স খুবই সিম্পল, আপনি রেলেভেন্স রাখবেন, রেলেভেন্ট থাকবে, আপনার কোয়েশ্চেনে যা চেয়েছে সেটাই আপনি লিখবেন। অন্য আশেপাশের জিনিস কিন্তু লিখবেন না, বাইরের জিনিস লিখবেন না। ইররেলেভেন্ট জিনিস কখন লিখে স্টুডেন্টরা? যখন তারা দেখে ওয়ার্ড লিমিট আমার 150 ওয়ার্ড টাস্ক 1-এ, টাস্ক 2-তে 250 ওয়ার্ড, এটা লিখতে পারছে না দেখে কিন্তু ইররেলেভেন্ট জিনিস লিখে ফেলছে। এটা করবেন না, ঠিক আছে? ইররেলেভেন্ট জিনিস বাদ দিবেন, ইররেলেভেন্ট জিনিস লিখবেন এবং কোহেরেন্সে মার্কস কমে যাবে। সো রেলেভেন্সি থাকতে হবে, ঠিক আছে? ওকে, ঠিক আছে। এরপর কি আছে? ভোক্যাবুলারি। ভোক্যাবুলারি খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? ভোক্যাবুলারিতে এখন প্রথম জিনিস আমরা জানি ভোক্যাবুলারি খুবই আমার যে হাইফাই লিখতে হবে ভোক্যাবুলারি তা না। ব্যান্ড স্কোর 7-এর জন্য অবশ্যই ভোক্যাবুলারি একটু ভালো হতে হবে, কিন্তু বুঝতে হবে যে আমি যা লিখছি, যে ওয়ার্ডসগুলো লিখছি, এটা কি মিনিংফুল হচ্ছে নাকি। আমি যদি একটা ওয়ার্ড লিখি যেটার আমার কোনো মিনিং দাঁড়াচ্ছে না, ঠিক আছে, সেটা কিন্তু আমি একটা, ফর এক্সাম্পল এয়ার পলিউশনটাই যদি আমি লিখি, ঠিক আছে, এয়ার পলিউশনটা আমি এখন লিখলাম আরেকবার, এই এক্সাম্পল দিয়ে আমরা আগাচ্ছি। এয়ার পলিউশন
is bad for our health. ঠিক আছে, এখানে ব্যাড ওয়ার্ডটা এটা চেঞ্জ করতে পারি, এই ভোকাবুলারিটা আমি চেঞ্জ করব, ব্যাড ওয়ার্ডটা আমি চেঞ্জ করব, এখানে আমার ভোকাবুলারিটা আমি চেঞ্জ করতে পারি, লিখতে পারি হার্মফুল, লিখতে পারি না? এখানে আমি লেখার কারণে কিন্তু আমার ভোকাবুলারিটার মার্কসটা আমি বেড়ে যাচ্ছে, আমি তখন একটু বেটার মার্কস পাচ্ছি। ঠিক আছে, তখন কিন্তু ব্যান্ড স্কোর 7-এর কাছাকাছি মার্কস চলে যায়। কিন্তু আমি এখানে যদি অন্য ভুল ওয়ার্ডটা ইউজ করি, যেমন এয়ার পলিউশন ইজ, এখানে আমি যদি দেই নট ওকে, এখানে আমি কি লিখলাম? নট ওকে ফর আওয়ার হেলথ। এয়ার পলিউশন ইজ নট ওকে ফর আওয়ার হেলথ। নট ওকেটা কি হলো? ভোকাবুলারি অনুযায়ী কিন্তু নট ওকে ওয়ার্ডটা কিন্তু নট মানে এমন না যে ওয়ার্ডটা ভুল। ঠিক আছে, নট ওকে কিন্তু ওয়ার্ড হিসেবে ঠিক আছে, কিন্তু এখানে আমার ভোকাবুলারিতে কিন্তু মার্কস কমে গেল, যে নট ওকে আলাদাভাবে কিন্তু যদি আমি ইউজ করি ওয়ার্ডটা ঠিক আছে, কিন্তু আমি আইএলটিএস রাইটিংয়ে টাস্ক রেসপন্সে আমি যখন ভোকাবুলারি এখানে দেখি যে আমি রেসপন্ড করছি, এখানে নট ওকে দিচ্ছি ইনস্টেড অফ ব্যাড, হার্মফুল, এগুলা বাদ দিয়ে আমি নট ওকে লিখলে কিন্তু আমাদের ব্যান্ড স্কোর কমে যাচ্ছে, এখানে ভোকাবুলারিতে মার্কস কমে যাচ্ছে, যে স্টুডেন্টরা ভোকাবুলারিতে এখানে মার্কস হারিয়ে ফেলছে। সো চেষ্টা করবেন যে কিছু কিছু ওয়ার্ডস আছে যে একটু মিনিংফুল রেসপন্স হবে সেটা ইউজ করবেন, ভুলভাবে ইউজ করলে কিন্তু হবে না। এখানে আরেকটা জিনিস বলি, ভোকাবুলারির সময় যেটা বলেছিলাম, অনেকেই মনে করে যে অনেক ওয়াও ভোকাবুলারি ইউজ করলে মার্কস কিন্তু বেড়ে যাবে, সেটার একটা এক্সাম্পল বলি। যেমন অনেকেই মনে করে কিছু কিছু ফ্রেজেস ইউজ করলে কিন্তু অনেক মার্কস পাওয়া যাবে, যেটা অ্যাকচুয়ালি ট্রু, এমন না যে এটা ঠিক না, এটা ট্রু। যেমন একটা ফ্রেজ আছে ওভার দ্য মুন, ঠিক আছে, ওভার দ্য মুন এখন স্টুডেন্ট যদি ইউজ করে যে আই ওয়াজ ওভার দ্য মুন after I received my HSC results. Second লাইনটা আমি লিখব my parents were disappointed and blamed me for such poor marks. এখানে আমি লিখেছি নিচেরটা ওভার দ্য মুন হচ্ছে গিয়ে আমার ফ্রেজটা, ঠিক আছে, কি ফ্রেজটা হচ্ছে গিয়ে ওভার দ্য মুন। এখন আমি লিখেছি দুইটা লাইন, কি আই ওয়াজ ওভার দ্য মুন আফটার আই রিসিভড মাই এইচএসসি রেজাল্টস। প্রথম লাইনটা শুনে মনে হচ্ছে ওভার দ্য মুন ইউজ করেছে যে এইচএসসি রেজাল্টটা এক্সপ্রেশনটা বোঝানোর জন্য। এখন ওভার দ্য মুন মানে কি আমরা জানি, ওভার দ্য মুন কিন্তু ডিলাইটেড, এক্সাইটেড, পজিটিভ বোঝাচ্ছে, ডিলাইটেড কিংবা excited, extremely happy, extremely happy, ঠিক আছে, এটাই কিন্তু ওভার দ্য মুন ফ্রেজটা বোঝাচ্ছে, পজিটিভ নোশন দিচ্ছে। সো ফার্স্ট লাইনটা পড়ে কিন্তু মনে হচ্ছে যে হ্যাঁ সে কিন্তু খুব ভালো এইচএসসি রেজাল্ট পেয়েছে, আই ওয়াজ ওভার দ্য মুন আফটার আই রিসিভড মাই এইচএসসি রেজাল্টস। সো মনে হচ্ছিল খুব ভালো রেজাল্ট পেয়েছে, কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়েছে, এটা মনে হচ্ছে ফার্স্ট লাইন পড়ে। সেকেন্ড লাইনটা যদি চলে যাই, মাই প্যারেন্টস ওয়ার ডিসঅ্যাপয়েন্টেড অ্যান্ড ব্লেমড মি ফর সাচ পোর মার্কস। সেকেন্ড লাইনটা পড়ে বুঝতে পারলাম যে সে আসলে
পোর মার্কস পেয়েছে, খুব খারাপ মার্কস পেয়েছে, যে কারণে তার প্যারেন্টস কিন্তু খুব ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিল এবং তাকে ব্লেম করেছে। তো তার মানে কি, সে কিন্তু ওভার দ্য মুন ওয়ার্ডটা সঠিকভাবে ইউজ করেনি। এখানে নেগেটিভ নোশনে উনি পজিটিভ একটা ফ্রেজ ইউজ করেছে, পুরাটাই ছিল নেগেটিভ আকারে। ঠিক আছে, উনি লিখতে পারতো যে আই ওয়াজ স্যাড, আই ওয়াজ ডেভাস্টেটেড, মানে স্যাডের আরেকটা পরিবর্তে ভোকাবুলারি, আই ওয়াজ ডেভাস্টেটেড আফটার আই রিসিভড মাই এইচএসসি রেজাল্টস। কিন্তু এখানে সে ওভার দ্য মুন ইউজ করেছে। সো এখানে কিন্তু ভোকাবুলারিতে মার্কস অনেক কমে যাচ্ছে, কারণ দেখা যাচ্ছে যে স্টুডেন্টটা ফ্রেজ ইউজ করেছে কিন্তু সঠিকভাবে ইউজ করেনি। ওকে, আর লাস্টে আছে গ্রামার। এটা মুছে ফেলি। গ্রামারটা খুবই ইম্পর্টেন্ট। গ্রামারটা অনেকেই এখানে মনে করে যে গ্রামার ভুল হলে অনেক হিউজ মার্কস কাটা যাবে। গ্রামারে কিন্তু মার্কস আছে অনেক, এবং আমাদের সবচেয়ে বেশি ভুলটা হয় কিন্তু গ্রামারে। তাই বলে ভয় পাবেন না, গ্রামার যে অনেক বেশি কঠিন তা না। গ্রামারটা একটু আমরা ভয় পাই, এটা আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না, ইংলিশ তো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজ না। সো আমরা তো বাংলায়ও একটু গ্রামারে হিমশিম খাই না, সেম ইংলিশেও গ্রামারে কিন্তু একটু হিমশিম খাবো। কিন্তু ডোন্ট ওয়ারি, এত চিন্তার কিছু নেই। গ্রামার আপনাকে মার্কিং করবে যে আপনি একটা সেন্টেন্স প্রপারলি লিখেছেন নাকি। ওই সেন্টেন্সে গ্রামারে আপনি সব কয়টা পার্টস অফ স্পিচ, যেমন আপনার নাউন, প্রোনাউন, প্রেপোজিশন, এগুলো ঠিকমতো প্লেসমেন্ট করছেন নাকি, এবং আরেকটা জিনিস টেন্স ইউজ করছেন প্রপারলি নাকি। এই দুইটা যদি আপনারা একটু ঠিক দেখেন তাহলে কিন্তু ব্যান্ড স্কোর 7-এ আগাতে পারবেন। ঠিক আছে, এই দুইটা একটু খেয়াল রাখবেন। কি কি বলেছি? পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচ এটা একটা, তারপর কি বলেছি? টেন্স। ঠিক আছে, টেন্স যেমন পাস্টে কোনো কিছু হলে, যে ইন 2001 আমি একটা ডেসক্রাইব করছি, 2001 সালের কোনো একটা ইনসিডেন্ট ডেসক্রাইব করছি, তখন কিন্তু আমি পাস্ট টেন্স ইউজ করব। টেন্সটা খেয়াল রাখতে হবে যে পুরাতন কোনো আগের জিনিস বললে পাস্ট টেন্স ব্যবহার করছি, প্রেজেন্টে কথা বলে প্রেজেন্ট টেন্স, ফিউচারে কোনো কিছু প্রেডিকশন দিচ্ছি তখন ফিউচার টেন্স ইউজ করব। এতটুকু কিন্তু গ্রামারে অবশ্যই মনে রাখবেন। ওকে, আচ্ছা, এরপর আমরা এখন দেখলাম যে আইএলটিএস ব্যান্ড করে আমি এই কয়েকটা জিনিস আমি কিন্তু খেয়াল রাখবো যে আমাদেরকে কিভাবে সব কয়টা আমাদের যে কিভাবে জাজমেন্ট ক্রাইটেরিয়া করব, এই 4টা ক্রাইটেরিয়া যদি আমাদের মনে থাকে যে এই ক্রাইটেরিয়া অনুযায়ী আমাদেরকে মার্কিং করবে, তাহলে কিন্তু আমরা আগাতে পারবো যে টাস্ক 1 টাস্ক 2-তে এই ক্রাইটেরিয়াগুলো কমপ্লিট করব, এই ক্রাইটেরিয়া অনুযায়ী কিন্তু লিখতে হবে, তাহলে কিন্তু আমাদের ব্যান্ড স্কোর 7+ আমরা আগাতে পারবো।